সে যদি অনুরোধ করে বলো, বশির ভাইকে কাজ থেকে বরখাস্ত করবেন না প্লিজ স্যার। রুদ্র সোজাসাপটা জবাব, দ্যাটস ডিপেন্ড টু ইয়োর পারফরমেন্স। আপনি যদি কপিটা ভালো বানাতে পারেন তবে আর করব না। সেজুতির মুখে বিস্তর হাসি ফুটল। আমি এক্ষুনি আসছি স্যার, 5 মিনিট সময় দিন। সেজুতি কেবিন থেকে বের হয়। সেদিকে তাকিয়ে হাসলো রুদ্র। কপির খালি মগটা টেবিলের উপর রাখলো। বারবার আপনাকে বোকা বানাতে এত কেন মজা লাগছে বলুন তো সেজুতি? শুধু কপি বানানো কেন, আস্তে আস্তে রুদ্র রওশনের প্রত্যেকটা কাজই আপনাকে করতে হবে, আপনি চান বা না চান। ও হ্যাঁ, টাইমলি আপনাকে অফিসে কীভাবে টেনে আনতে হয় সেটা এই রুদ্র রওশন খুব ভালোভাবেই বুঝে ফেলছে। সে যদি বাসায় ফিরছে 10 মিনিটের মতো। এই কম সময়ে 100-র বেশি ঝটকা খেলো সে। ঘরের সব কাজ শেষ, নতুন করে রান্নাও করে রাখা। সে যদি কাপড় ভিজিয়ে রেখে গেছিল, ভেবেছিল এসে ধুয়ে দেবে, অথচ সেগুলো সব কিছু ধুয়ে মুছে সাফ। সে যদি তখন অবাক কণ্ঠে প্রশ্ন ছিল, এসব কে করলো বাবা? আমি টিভি দেখতে দেখতে জবাব দিলেন, শেফালি। সে যদি কপাল কুঁচকে বলো, শেফালি? শেফালিটা আবার কে? আমি আভা। আওয়াজ শুনে ঘাড় ঘোরালো সে যদি। 24-25 বছরই একটা মেয়ে, পরনে সুতি পুরনো শাড়ি, মুখে পান, পায়ের কাছে রাখা এক বালতি ময়লা পানি আর ন্যাকড়া। সে মাত্রই আমের ঘরের বারান্দা মুছে এলো। সে যদি এতক্ষণ দেখতে পায়নি এই জন্যই। মেয়েটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সে যদি। আপনি কে? মেয়েটির উত্তর, এই তো শেফালি। হ্যাঁ বুঝেছি, কিন্তু আপনি কে? মেয়েটি বিরক্ত হলো যেন। কি কন আপা? কইলাম তো আমি শেফালি। সে যদি পাল্টা বিরক্ত, উফ, আচ্ছা বুঝেছি, এখানে কেন এসেছেন? শেফালি উদ্বিগ্ন জবাব, কাম করতে আইছি, আর কিল্লাই আইতে যামো। কিন্তু আমি তো আপনাকে কাজে রাখিনি, আপনাকে কখনো দেখিনি বলে মনে পড়ছে না। শেফালি পান খাওয়া দাঁত বের করে হাসলো। রাহান নাই তো কি হইছে, না রাখলে কি কাম করা যায় না? এখন থেকে আমি গো সব কাম কইরা দিমু, আপনারে আর কষ্ট কইরা ঘর বাইরে সামলানো লাগতো না। তয় মাসে মাসে কিন্তু আমারে 1,500 টাকা দেওয়া লাগবেও। একদম আপা। সে যদি হতভম্বিভাবে শেফালির সব কথা শুনলো, মাথায় এখনও কিছুই ঢুকছে না। বলল, কিন্তু আপনি কি করে আমাদের বাড়ি খোঁজ পেলেন? শেফালি এবারও হাসলো। কি যে কন আপা, আমরা হইলাম গরিব মানুষ, কাম খুঁজতে থাকি। ওই এক ভাবে পাইছে আপনাগো বাসা, তারপর খালুজনের কাছে আইয়া জিগাইতেছি। হে কইল, সত্যি আমাগো কামের লোক দরকার একজন। সে যদি দ্বিধায় পড়লো, এমন অচেনা একজন মানুষকে কাজে রাখা ঠিক হবে, তাও এমন হুটহাট? বাবার যা অবস্থা, যদি খারাপ হয়। সিদ্ধান্তহীনতায় ভুলে বলল, কিন্তু আমি এতক্ষণ টিভিতে ডুবে থাকলেও সব কথা শুনছেন। সে যদি কিন্তু শুনতেই কপট ধমকে বললেন, এত কি ভাবিস তুই? কোনো কিন্তু নয়, ওকে কাজে রাখবি তুই। সারাদিন এত খাটুনি খাটছিস, এগুলো আমি দেখতে পাচ্ছি না, তাই আজ থেকে ওই তোর সব কাজ এগিয়ে দিয়ে যাবে। কিন্তু বাবা, তুমি তো বুয়ার হাতে রান্না খেতে পারো না। আমি দীর্ঘকণ্ঠে বললেন, পারি না, কিন্তু পারবো। আমার মেয়ের জন্য এতটুকু অভ্যাস করতে পারবো না আমি? সে যদি অসহায় চোখে তাকালো। তবুও পাশ থেকে শেফালি কথা কেড়ে নিয়ে বলল, আর ভাইবার লাভ নেই আপা, খালুজন যখন কইছে তখন আমার চাকরি পাকা, এই আমি এইখানেই বললাম। শেফালি হাত পা গুটিয়ে ফুলরে বসে বলো। সে যদি হেসে ফেললো তাতে। আচ্ছা ঠিক আছে, রাখলাম, উঠুন এখন। হাসা কইলেন, ঠিক আছে, তয় উঠতেছি। কোথায় বাসা আপনার? বটখেলার মাঠটার পিছন দিক দিয়ে যে বস্তিখানে ওইখানে। ও, কাল থেকে প্রতিদিন সকাল 8টায় চলে আসবেন। শেফালি ঘাড় কাত করলো, আচ্ছা। অনেক রাত হয়েছে, অহন আমি যাই। কাল সকালবেলা আমনে দেরি করলে জামাইটা আমার মন খারাপ করবে। হেতি আমারে অনেক ভালোবাসে তো। বাবার সামনে শেফালির বেফাস কথায় লজ্জা পেলেও সে যদি। মাথায় তার তো দেখি ছেঁড়া, তবুও ভালো, অত্যন্ত কাউকে তো পাওয়া গেল। অন্য কেউ কাজগুলো সেরে রাখলে আর অফিস যেতে দেরি হবে না আমার। ওই বদমাশ লোকের ঝাড়িও খেতে হবে না। এবার আপনিও দেখবেন মিস্টার বস, আমি কতটা পাঞ্চুয়াল। ওটি সেরে মাত্রই চেহারে বসেছে হুসাইন। গরম অবস্থা যাইতেছে, অসময়ে বৃষ্টির আদৌ কোনো লাভ হচ্ছে না। একটু যদি ঠান্ডা লাগে। হুসাইন এসির পাওয়ার বাড়ালো। সাদা এপ্রন চেয়ারে হাতলি রেখে বোতল খুলে পানি খেলো। তখনই একজন এসে জানালেন, স্যার, রুদ্র রওশন চৌধুরী আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছেন। হোসাইন অবাক হলেন। রুদ্র এই সময় তার চেম্বারে ঠিক কী কারণে আসলো বুঝে উঠলেন না।
সেদিনের পর লোকটাকে আর দেখেননি ও। খবর নিতে আসা লোকটিকে বললেন, পাঠিয়ে দাও। 2 মিনিটের মাথায় রুদ্র নক করলো দরজায়। দরজা খোলাই ছিল। রুদ্র শুধু টোকা দিয়ে হোসাইনের মনোযোগ নিল। রুদ্রকে দেখেই হোসাইন বিরাট হাসি ঝোলালেন মুখে। লোকটা ভীষণ হাসিখুশি হিসাবে পরিচিত। মিস্টার চৌধুরী যে, আসুন আসুন, প্লিজ বসুন। রুদ্র বসলো। থ্যাংক ইউ। কী খাবেন বলুন, চা, কফি নাকি ঠান্ডা? নাথিং। রুদ্র সোজাসুজি মূল বিষয় তুলল। আমি এখানে আপনার থেকে কিছু জানতে এসেছি। বলতে পারেন। ইনফরমেশন চাইতে এসেছি। হোসাইন বুঝলেন না। আমার কাছে ইনফরমেশন কী ব্যাপারে? রুদ্রর অকপট জবাব, সেজুতির ব্যাপারে। হোসাইন যেন হোঁচট খেলেন। সেজুতির ব্যাপারে? হোসাইন নড়েচড়ে বসলেন। শান্ত অথচ কঠিন স্বরে বললেন, সরি, এভাবে আমি সেজুতির অপরিচিত কাউকে ওর ব্যাপারে তথ্য দিতে পারবো না। রুদ্র ভুরু বাঁকালো। অপরিচিত? আমি যে সেজুতির অপরিচিত সেটা আপনাকে কে বলল? আপনি হয়তো জানেন না আমি ওর কে। হোসাইন হাসি পেল। সেজুতির ব্যাপারে এমন কোনো কথা আছে নাকি সে জানে না? 2 ভুরু উঁচিয়ে বলল, তাই? তা কি আপনি? রুদ্র স্পষ্ট কণ্ঠে বলল, আমি ওর বয়ফ্রেন্ড, বাংলা যাকে বলে প্রেমিক। আর কিছুদিন বাদেই যেটা 2 এ 2 4 মিলিবে হাজব্যান্ড হয়ে যাবে। হোসেন তন্দা খেয়ে তাকিয়ে আছেন। পুরো ঠোঁট দুটো নিঃশক্তিকে আলাদা হয়ে আছে অনেকক্ষণ হলো। সেজুতিকে সেই ছোট্টবেলা থেকে চেনে। দুর্দান্ত ছিল পড়াশোনায়। এগোতো বন্ধুর মেয়ে। সাথে সেজুতির এই পড়াশোনায় মনোযোগী ভাবের জন্য তিনি অতিমাত্রায় চেনে করতেন মেয়েটাকে। নিজের থেকে খেলনা থেকে শুরু করে সেজুতিকে টুকিটুকি যা পারতেন কিনে দিতেন ভালোবেসে। মেয়েটির থিলিক সেন্সও ভালো। হুটার সিদ্ধান্ত নেওয়ার মতো মেয়ে কোনো কালেই ছিল না। হুসাইন বিচার সেজুতি নিঃসন্দেহে বুদ্ধিমতী। সে ঠান্ডা মস্তিষ্কে মেয়েটি প্রেমে পড়ল কি না? রুদ্র রওশনের মতো বদমেজাজি অহংকারী লোকের, যে প্রত্যেকটা কথা দাড়িপাল্লায় মেপে বলে, নিঃশ্বাসও ফেলে হিসাব করে। চেহারা সৌন্দর্য আর টাকার ভোলার মতো মেয়ে তো সেজুতি নয়। সে প্রচুর আত্মসম্মানী। হোসেনের মস্তিষ্ক তখন ভাবতে ব্যস্ত। তার বিষম ভাব কাটেনি। কথাটা কি বিশ্বাসযোগ্য নাকি নয় এ নিয়ে ভাবছে। আবার সেদিক থেকে দেখতে গেলে রুদ্রর এমন নিরুদ্বেগ স্বীকারোক্তিতে সন্দেহের কোনো অবকাশই নেই। মুখটা বন্ধ করুন ডক্টর হোসাইন। এ তো অবাক হওয়ার কিছু নেই। রুদ্র শান্তস্বরে হোসাইন সম্বিত ফিরে পাওয়ার মতন নড়ে ওঠেন। সন্দেহী কণ্ঠে বললেন, আপনি সেজুতির বয়ফ্রেন্ড? মানে এটা কি করে সম্ভব? রুদ্র ভুরু কুঁচকালো। এখানে অসম্ভবের ঠিক কী দেখলেন? হোসাইন ইতস্ত করে বললেন, না মানে আমি যতদূর সেজুতিকে চিনি ওর এসব প্রেম টেম আগ্রহ দেখিনি কখনো। বই, বাবার দায়িত্ব এসব নিয়ে ব্যস্ত ছিল সব সময়। ও আবার এগুলো কবে থেকে মানে আমি তো কিছুই জানতে পারলাম না। রুদ্র বিস্ময়ের ভান করে বলল, কী অদ্ভুত, প্রেম করলে কি আপনাকে জানিয়ে করবে? হুসাইন লজ্জা পেলেন রুদ্রর সোজা সোজা কথায়। রুদ্র ধৈর্যহীন কণ্ঠে বলল, ডক্টর হোসাইন এসব কথা ছাড়ুন, আমি যে কাজে এসেছি আগে সেটা সারি বরং। জি নিশ্চয়ই। রুদ্র ছোট্ট একটা শ্বাস ফেলে টেবিলের উপর 2 হাত রাখল। একটার ভাঁজে আরেকটা আঙ্গুল। প্রশ্ন ছুড়ল, আচ্ছা ডক্টর হোসাইন, যেদিন সেজুতি আমাকে ব্লাড ডোনেট করছিল সেদিন উনি ঠিক কী কাজে হসপিটালে এসেছিলেন? হোসেন পাল্টা কপাল কুঁচকে বললেন, কেন আবার? আমির মানে ওর বাবার অপারেশনের জন্য। কিন্তু আপনি যদি ওর কাছে কেউ হন তাহলে এসব তো আপনার জানার কথা। আমাকে কেন জিজ্ঞেস করেছেন মিস্টার চৌধুরী? রুদ্র মেজাজ হারালো। পর মুহূর্তে নিজেকে সামলালো। রাগ দেখালে চলবে না, কিছু জানা যাবে না। ঠান্ডা রাখতে হবে নিজেকে। মৃদু হাসার চেষ্টা করে বলল, করছি। তার কারণ আছে অবশ্যই। আমাদের সম্পর্ক তো মাত্র কদিনের। এত তাড়াতাড়ি কি দুজন দুজনের কাছে সব কিছু শেয়ার করা যায় বলুন? তাছাড়া সেজুতিকে তো আপনি ছোট থেকেই চেনেন। নিজের দুর্বলতার কথা সে কাউকে বুঝতে দেয় না। আপনি ওর বাবার পরে আরেকজন কাছের মানুষ। তাই আমি এসেছি আপনার থেকে জানতে। বুঝলেন এবার? হোসাইন মাথা নাড়ালেন। সত্যি বিষয়টা পরিষ্কার হলো। এতক্ষণ তাহলে মিছিমিছি সন্দেহ করছিলেন। হোসাইন অল্প সময় বিস্তর হিসাব কষলেন। সেজুতি রুদ্রকে 2বার যেচে প্রাণে বাঁচিয়েছে। শেষবার সে সেজুতিদের বাসায় রুদ্রকে দেখছিল। আমিরা থেকেও শুনলেন রুদ্রর অফিস থেকে সেজুতি ভালো পোস্টে চাকরি পেয়েছে। 2 এ 2 4 মিলালো হোসাইন। দুজনের মধ্যে তাহলে মাখো মাখো সম্পর্ক। সেই জন্য সেজুতি ইজিলিং চাকরি পেল।
রুদ্রই দিয়েছে, নাহলে গ্র্যাজুয়েশন ছাড়া এই টাইমে কী করে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরির সুযোগ পায়, তাও মালিকের ব্যক্তিগত সহকারী হিসেবে। এটা তো চোখ বন্ধ করে যে কেউ বলতে পারবে। সেই শুধু বুঝতে পারেনি আসলে এরকম তো পেঁচিয়ে ভাবেনি বিষয়টা। হোসেনের চিন্তায় ব্যাঘাত ঘটল রুদ্র। পরবর্তী প্রশ্ন ছুড়ল সে, ওনার বাবার অপারেশনের ডেট কবে ছিল? হোসেন একটু ভেবে উত্তর দিলেন, গত মাসের 26 তারিখে মেবি, কারণ আমি ওইখানে 27 তারিখে সকালে এসেছিলাম। রুদ্র মনে মনে ভাবল, আর উনি আমার হোটেলে এসেছিলেন 25 তারিখে রাতে। তৃতীয় প্রশ্ন করল রুদ্র, আচ্ছা ওনার বাবার ঠিক কী হয়েছিল? হোসেন দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলেন, মেজর অ্যাটাক। বাঁচার চান্স খুব কম ছিল, আর এই ধরনের অ্যাটাকে পেশেন্টের শরীরে যে কোনো অংশ প্যারালাইসিস হয়ে যেতে পারে, যেমন আমিরের ডান পা অবশ্যই, আর লাস্ট মোমেন্টে ও সেটা কেটে আলাদা করতে হয়, নাহলে পুরো বডি ধরে যাওয়ার চান্স ছিল। ওহ আই সি। তো ওনার অপারেশনের জন্য নিশ্চয় অনেক টাকার প্রয়োজন পড়েছে। তা তো লেগেছেই, 1-2 লাখ হলেও হয়তো কথা ছিল। পুরো 6 লক্ষ টাকা জোগাড় করতে হয়েছে মেয়েটাকে। কীভাবে কী করেছে জানতেও পারিনি। আমারও এমন দুর্ভাগ্য, প্রিয় বন্ধুর বিপদে দেশের বাইরে ছিলাম আমি। থাকলে হয়তো কিছু সাহায্য লাগতাম, কিন্তু তার হলো কই। মেয়েটাকে অহেতুক এর কাছ থেকে ঋণ হতে হলো, বাবার চিকিৎসা করাতে হলো, আর সেই ঋণ জোগাতেই তো গাধার খাটুনি খাটছে। এতটুকু মেয়ের বয়সই বা কত বলুন? মুখ দেখলে মায়া হয় ভীষণ। কোনো কিছুর দরকার পড়লে আমাকে বলেও না, এতো সংকোচ মেয়েটার। কারো থেকে হাত পেতে কিছু নিতেও রাজ্যের অস্বস্তি। আমিরও এমন ছিল, পুরো বাবার কার্বন কপি মেয়েটা। হোসেন থামলেন। রুদ্র চুপচাপ শুনছে, ভাবুক তার দৃষ্টি। সব উত্তর সে পেয়েছে। এতদিন শুধু আন্দাজের ভিত্তিতে এগিয়েছে, আজ যেন কাছের মতো স্বচ্ছ হলো। হোসেন নরম কণ্ঠে বললেন, আমার আপনার কাছে একটা অনুরোধ থাকবে মিস্টার চৌধুরী। রুদ্র তাকালে হোসেনের টেবিলে রাখা রুদ্রর হাত মুঠোতে নিলেন। বললেন, মা মরা মেয়ে, বাবাকে যতটুকু কাছে পেয়েছে। ভীষণ সংগ্রামী জীবন ওর, ভালো রাখবেন ওকে। রুদ্র উত্তর দিল না অনেকক্ষণ। সময় নিয়ে ছোট্ট করে বলল, ওকে। হোসেন নিশ্চিন্তে হাসলেন। রুদ্র বলল, আরেকটা কথা, আমার এখানে আসার ব্যাপারটা ওর বাবাকে জানানোর দরকার নেই, সময় হলে আমি জানাবো। কথাটা যদি রাখলেন উপকৃত হতাম। হোসেন আশ্বস্ত করে বললেন, নিশ্চয়ই, থ্যাঙ্কস। রুদ্র বেরিয়ে গেল। হোসেন নির্বিমেষ তাকিয়ে রইল। ডুব দিলেন গভীর ভাবনায়। ব্যস্ত রাস্তায় ড্রাইভ করছে রুদ্র। ঠোঁট জুগড়ে বিজয়ের হাসি ঝোলালো। যা বোঝা ছিল বুঝলো অবশেষে। হোক তাতে কারি কারি মিথ্যে বলা দরকার। অজানা তো আর কিছুই রইল না। আপনার আর আমার মাঝে আর কোনো পর্দা নেই। সে যদি আপনাকে পুরোটাই আমি চিনে ফেললাম, এবার আমাকে আপনার চেনা উচিত। রুদ্র সিগারেট ধরালো, গাড়ির কাছ নামিয়ে ধোয়া ছাড়লো বাইরে। তখনই রাস্তার ওই পাশে চোখ যায়। চেনা সেই মুখ দেখতেই রুদ্রর গাড়ির গতি কমে যায়। সিগারেট স্টেতে ফেলে ইউটার্ন নিয়ে এগিয়ে সেদিকে। একটা চকলেট কালারের 3 পিস পরেছে সেজুতি, কাঁধে ব্যাগ, মাথায় জর্জেটের ওড়না দিয়ে ঘোমটা টানা, সামনের চুলগুলো অল্প বাতাসে দুলছে। পাশের স্টার সাথে দাঁড়িয়ে আমির। দুজনের উৎসুক চোখে কিছু খুঁজছে, অপেক্ষা করছে। সে যদি বিরক্তি নিয়ে বলল, আজ বোধহয় সবটা সিএনজিওয়ালা নাক ডেকে ঘুমাচ্ছে বাবা। এভাবে রোদের মধ্যে কতক্ষণ দাঁড়ানো যায় বলো তো? তোমারও তো কষ্ট হচ্ছে। আমিরও একই রকম বিরক্ত। তাও মেয়েকে শান্ত করতে বললেন, এসে যাবে রে মা, আর একটু দেখি, একটা না একটা তো পাবই। তখনই ওদের সামনে রুদ্র গাড়ি ব্রেক করলো। সে যদি দেখে চিনে ফেলো এটা কার গাড়ি। সে যদিকে ঠিক প্রমাণ করে। একটু পর রুদ্রের মুখটা দৃশ্যমান হলো গাড়ির জানালা দিয়ে। রুদ্রকে দেখে আমিরও চিনলেন। সে যদি কৌতূহল নিয়ে শুধালো, স্যার আপনি এখানে? রুদ্র গাড়ি থেকে নামেনি, বসে থেকে উত্তর দিল, অ্যাকচুয়ালি আমি এখান থেকে যাচ্ছিলাম। তা কোথাও যাচ্ছিলেন আপনি? সে যদি সহজ কণ্ঠে বলল, হ্যাঁ, কিন্তু যেতে আর পারিনি। সে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, একটা রিক্সা সিএনজি তো কিছুই পাচ্ছি না। রুদ্র জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, এক কাজ করুন, গাড়িতে উঠে বসুন, আমি পৌঁছে দিচ্ছি। সে যদি চোখ দুটো বড় বড় হয়ে গেল। রুদ্র নিজে থেকে পৌঁছে দেবে বলছে, ঠিক শুনল। আমিরও এরকমই বিস্মিত। রুদ্র সেদিকে ব্যবহারের সঙ্গে আজকের মিল পেল না। ভাবলেন, এই ছেলেটা সেদিন কী ভাবটাই না দেখিয়েছিল, হঠাৎ এত পরিবর্তন। সে যদি ব্যস্ত কণ্ঠে বলো, না না, আপনাকে যেতে হবে না।
শুধু শুধু আমাদের জন্য আপনি কেন কষ্ট করবেন? রুদ্রর কাট জবাব। আমার কষ্টের কথা আমাকে ভাবতে দিন। আমি জানি এভাবে দাঁড়িয়ে থাকতে আপনার বেশ মজা লাগছে, কিন্তু আপনার বাবার, ওনার তো কষ্ট হচ্ছে। নিজেকে ছেড়ে ওনার কথাটা ভাবুন। সব সময় আপনার যে দেখানো জরুরি। যেটা বলছি করুন। উঠে বসুন গাড়িতে। সে যদি চোখ নামিয়ে নেয়। একবার বাবার দিকে তাকাই আমিরও মেয়ের দিকে চেয়ে। মেয়ে যা বলবে সেই করবেন। তবে রুদ্র ওনার কথা ভাবায় ভালো লেগেছে আমিরের। সে যদি ভাবলো আর যাই হোক, কথা তো আর ভুল বলেনি উনি। সত্যি বাবারে তো রোদের মধ্যে এভাবে স্কেচে বর দিয়ে দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে। ওনার কথাটা বরং শুনি। বাবাকে গাড়ির পেছনে ছিটে বসালো সে যদি। নিজে বসতে নিজেই রুদ্র সেদিকে বলা কথা মনে পড়ল। আজও যদি এগোতে লাগে লোকটার, লাগে কি? লাগবেই। নিঃশব্দে এসে রুদ্র পাশে ছিটে বসলো সে যদি। রুদ্র ড্রাইভ করতে করতে বলল, কোথায় যাবেন? কল্যাণপুরে। ওখানে একটা শিশু পার্ক আছে, সেখানে আপনি চলতে থাকুন, আমি দেখিয়ে দিচ্ছি। রুদ্র ভুরু বাঁকালো। শিশু পার্ক? সে যদি মিহিকণ্ঠে বলল, আসলে ছোটবেলা থেকে বাবার প্রত্যেকটা ছুটির দিন আমরা দুজন সেখানে ঘুরতে যেতাম। পার্কটা আমার এত পছন্দ ছিল যে বড় হওয়ার পরও যেতাম। বাবার হাত ধরে ঘুরলে নিজেকে সেই ছোট্টটি মনে হয়। গত কয়েক মাস যাবৎ বাবা ঘরবন্দি। আমিও ব্যস্ত, আগের মতো কিছুই নেই আর। তাই আমি আর বাবা ওখানে যাচ্ছি, বলতে পারেন শৈশব বিলাস করতে। সে যদি এতগুলো কথার পিঠে আমির উদাস রইলেন। পুরনো অনেক দৃশ্যপট চোখের সামনে ভেসে এলো। একবার কাটা পায়ের দিকে তাকালেন। মুহূর্তেই ভিজে উঠল চোখ দুটো। মেয়ের চোখে পড়ার আগেই মুছে নিলেন তাড়াহুড়া করে। রুদ্র উত্তরে ছোট করে বলল, ওহ। পুরো রাস্তায় আর কেউ কথা বলেনি। মাঝে মাঝে শুধু আমিরের দু একটা শুকনো কাশির শব্দ ছিল। গন্তব্যে এসে পৌঁছাতেই আগে নামলো সেজুতি। এরপর বাবাকে নামালো। জানালার কাছে ঝুঁকে কর্তৃত্ব হাসি বলল, অনেক ধন্যবাদ স্যার। সেজুতি আমিরকে নিয়ে এগোতে নিল। হঠাৎ পেছন থেকে রুদ্র ডাকলো, মিস সেজুতি। সেজুতি ফিরে তাকালো। যে? রুদ্র স্টিয়ারিংয়ে হাত ঘষে বরফ কণ্ঠে বলল, আপনি দেখছি একদমই ম্যানেজ জানেন না। ঘুরতে যাচ্ছেন, অথচ আমাকে একবারও সাথে যেতে বললেন না। রুদ্র কথায় জিভ কাটলো সেজুতি। আসলেই তো, উনি তো ঠিক বললেন। ইস, এটা একদম বাজে দেখালো না? উনি না চাইতে উপকার করলেন, আর ও কি না একটা ধন্যবাদ দিয়ে চলে যাচ্ছিল। কিন্তু ওরই বা কী দোষ? এমন নাকুচুর লোক কি এরকম একটা সস্তা জায়গায় যেতে চাইবেন? যে লোক তাকে পদে পদে হেনস্থা করেন, সে কি চাইবেন ওদের সাথে ঘুরতে? এসব ভেবেই তো বলিনি। এ পর্যায়ে আমির মুখ খুললেন। হেসে বলেন, আপনিও আসুন মিস্টার চৌধুরী। সে তো তাল মেলালো। সাথে ছড়িয়ে বলল। রুদ্র ভুরু নাচিয়ে জবাব দিল, আমি বলার পর সাজছেন? সে যদি নিচু কণ্ঠে বলো, আসলে বাবাকে নিয়ে ব্যস্ত ছিলাম তো, তাই আর। প্লিজ কিছু মনে করবেন না, আপনি আমাদের সাথে আসলে আমরা খুশি হব। রুদ্র গাড়ি থেকে নেমে এলো। সানগ্লাসটা চোখে পড়ে পকেটে হাত গুজে হাঁটা দিল। সে যদি 3টে টিকিট কাটলো কাউন্টার থেকে। গেট পেরিয়ে ভেতরের দিকে এগোচ্ছে ওরা। মধ্যিখানে আমির, দুই পাশে সেজুতি আর রুদ্র। রুদ্র চারপাশটা দেখছিল। সে এখানে প্রথম এলো, অথচ সেজুতির মনোযোগ রুদ্র দেখে। ওকে দেখতে দেখতে ভাবছিল, লোকটার হাবভাব বড্ড অদ্ভুত। মাঝে মাঝে একটা অহংকারী মনে হয় বলার বাইরে, অথচ আজ আজ একটু মনে হচ্ছে না। নিজে থেকে আমাদের লেপ দিলেন, আবার এখন আমাদের সাথে পায়ে পা মিলিয়ে হাঁটছেন। এ তো রহস্যময় কেন উনি? আমিরকে ধরে গাছের ছায়া আদার্সিত একটি বেঞ্চিতে বসলো সে যদি। রুদ্রের মনোনিবেশ অন্য কোথাও। পরিবার সহ আসা বাচ্চাগুলো এক ধ্যানে দেখছে সে। বাচ্চাগুলো নিষ্পাপ ছোট ছোট চোখগুলো খুশি উপচে পড়ছে। বাবা মায়ের সাথে পার্কে আসার আনন্দ যেন ধরছেই না ছোট্ট মনে। রুদ্র আনমনে অল্প হাসলো। বুকটা ভীষণ ব্যথায় কাতরে ওঠে। এই ব্যথা কমবে না, সারা জীবনও না। সব থেকে তার একটা জিনিস নেই। নেই তো নেই, এমন অমূল্য জিনিসটাই নেই যেটি কোটি টাকা দিলেও পাওয়া অসম্ভব। রুদ্র সানগ্লাস ভেদ করে দূর আকাশে চোখ রাখলো। ওপারে কেমন আছে তার পরিবার? সেজুতিদের পাশেই চোরকে ঘুরছে, কয়েকটা বাচ্চা খিলখিল করে হাসছে। অনেকে আবার ভয়ে মাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে, থামানোর জন্য চিৎকার করছে। আমি সেদিক থেকে চোখ ফিরে মেয়ের দিকে তাকালেন। আদুরি কণ্ঠে বললেন, আজকে চকরিতে উঠবি না আম্মা? সে যদি নিচের দিক চেয়ে বলল, না। কেন চড়বি না কেন? আগে তো ওঠার জন্য বায়না ধরতিস খুব। সে যদি ভেতরটা কেঁদে উঠল। আজ তো তুমি পাশে বসতে পারবে না বাবা,
ভয় পেয়ে কাকে শক্ত করে ধরবো বলো? মুখে বলো, আজ ভালো লাগছে না বাবা। আমি চুপ করে গেলেন। মেয়ের না উঠতে যাওয়ার কারণ বুঝলেন হয়তো। একটা পা নেই, তাই চরকিতে ওঠাও তার অসম্ভব নয়। সে না হয় আর কখনো পারবে না মেয়েকে চরকিতে চড়াতে। সময় হাত আটকে বসেছে, কিন্তু যেদিন তার মেয়েটার হাত আঁকড়ে ধরার লোক আসবে সেদিন উঠবে না হয়। রুদ্র মুখ খুলল এতক্ষণ পর। আগ্রহী হতে জানতে চাইল, চরকি কি? সেজুতির হাসি পেল রুদ্রর বাচ্চা বাচ্চা প্রশ্নে। ঠোঁট টিপে হাসলো, আঙুল উঁচু করে দেখালো, ওই যে ওটা। অনেকে নাগরদোলাও বলে, আমি অবশ্য চরকি বলি। জিনিসটা দেখতেই রুদ্র মাথা ঘুরে এলো। বিড়বিড় করে বলল, এটা এরকম ঘুরছে কেন? দেখে তো মাথার চক্কর কাটছে। আর এই মেয়ে কিনা এরকম অদ্ভুত জিনিসে ওঠার বায়না ধরে তো। রুদ্র একবার মনে মনে ভাবলো, সেজুতিকে নিয়ে উঠবে ওটাতে, কিন্তু সেজুতি কি রাজি হবে? আর সে কি সামলাতে পারবে? ওটা অত উঁচু। সে তো এমনিতেই লো প্রেশারের রোগী, চিৎকাং হয়ে পড়বে না তো? অনেক ভেবে রুদ্র ঠিক করলো সেজুতিকে জিজ্ঞেস করবে উঠবে নাকি। পর মুহূর্তে ভাবলো, না থাক, যদি মুখের উপর না বলে তার এগোতে লাগবে। রুদ্রর ভাবনার মাঝে সেজুতি চেঁচিয়ে উঠল, হাওয়াই মিঠাই বাবা দেখো। আমি রুদ্র দুজনেই ফিরল সেদিকে। বাচ্চা একটা ছেলের কাঁধে বিশাল বড় লাঠি, তার মাথায় ফুলের মতো সাদা গোলাপি রঙের কি একটা বাঁধা। রুদ্র বুঝতে পারল না ওটি কি। অনেকক্ষণ দেখো পলিথিনের ভেতরে আটকানো জিনিসটার রহস্য উদ্ঘাটন সম্ভব হলো না। ওদিকে হাওয়াই মিঠাই দেখে ছুটে গেল সেজুতি। রুদ্র প্রচণ্ড কৌতূহল হলো সেজুতির উৎসাহ দেখেই মূলত। সেজুতি সাদা রঙের দুটো মিঠাই নিল হাতে। রুদ্রের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, এটা কি? লাঠির মতন, মাথায় আবার কেমন প্যাকেট মোড়ানো? রুদ্র প্রশ্নটা সেজুতির বোকা বোকা মনে হলো। তখন হাসি আটকে রাখলেও এখন হেসে পড়ল শব্দ করে। আপনি এটা চেনেন না? কোন ঘরে থাকেন? রুদ্র চোখ পাকাতে সেজুতি চুপ হয়ে যায়। পর মুহূর্তে আবার খিলখিল করে হেসে ওঠে। রুদ্রের মুখটা ছোট হয়ে এলো। লজ্জা পেয়েছে বোধ হয়। কিছু জিজ্ঞেস করলে কাউকে নিয়ে এভাবে হাসা উচিত? সে যদি কোনো রকম হাসি থামালো। হাসতে হাসতে চোখ জল এসেছে। বলল, সরি সরি, আসলে আপনি এমনভাবে বললেন যে না, হেসে পারেনি। আচ্ছা, আমি বলছি, এটার নাম হাওয়াই মিঠাই। আমার ভীষণ ভালো লাগে। এটা আবার কেমন নাম? এটার বিশেষত্ব কি জানেন? কি? এটা এত্তুগুলো হাতে নেবেন, অথচ মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে হাওয়াই হয়ে যায়। ট্রাই করে দেখবেন, দাঁড়ান। রুদ্র কথাটা বিশ্বাস হলো না। একরকম আবার হয় নাকি? সে যদি একটা হাওয়াই মিঠাই ওর হাতে দিল। খাবেন না খাবেন না ভেবেও নাক মুখ কুঁচকে মুখে দিল রুদ্র। তৎক্ষণাৎ মুখের ভঙ্গিমা পাল্টে গেল। বিগলিত কণ্ঠে বলল, বেশ ইন্টারেস্টিং তো। তবে আর বলছি কি, এটা এত ইন্টারেস্টিং বলেই না আমার এত পছন্দ। আচ্ছা, কত হলো তোমার? ছেলেটার দিকে তাকিয়ে রুদ্র পাশ থেকে বলল, আমি দিচ্ছি। কত এসেছে? ছেলেটি বলল, তিনটা নিয়ে মোট 30 টাকা। রুদ্র চোখ পিটপিট করলো, মানিব্যাগ চেক দেখলো, আস্ত টাকা নোট। সে যদি হেসে বলল, থাক, আপনারা দিয়ে কাজ নেই। আপনার পকেটে 30 টাকা নেই আমি জানি, অবশ্য থাকারও কথা না। আপনার মতো লোক কি আর পকেটে খুচরো নিয়ে ঘোরে? রুদ্র কপট রাগ দেখিয়ে বলো, বেশি কথা বলেন আপনি। সেটাও আমি জানি, নতুন কিছু নয়। সরুন, আমি দিয়ে দিচ্ছি। রুদ্র তীব্র আপত্তি জানালো, আপনার টাকায় আমি কেন খেতে যাব? আমি দেব। মানিব্যাগ থেকে 500 টাকা নোট বের করে এগিয়ে দিল রুদ্র। ছেলেটা মাথা দুলিয়ে জানালো, ভাঙতি নেই। রুদ্র বলো, পুরোটাই রেখে দাও। ছেলেটির মুখ চকচক করে উঠল। অন্যদিকে সে যদি বিমূঢ় হয়ে চেয়ে আছে, কটমট করছে চোয়াল। আচ্ছা শয়তান লোক তো, আমার টাকা কিনবো বলে 30 টাকার জায়গায় 500 টাকা দিয়ে দিল। আর আমি কিনা এই একটু আগে ভাবলাম লোকটা ভালো হয়ে গিয়েছে। অসম্ভব, এই লোক জন্মেও শুধরাবে না। উফ। ঘোরাঘুরি শেষ হলো সন্ধ্যাবেলা। রুদ্র এই সময়টা অনেক কিছু দেখছে। সেজুদিকে প্রশ্ন করতে করতে নেতেই ফেলছে প্রায়। এটা কি, ওটা কি, এটা এরকম ম্যান, ওটা ওরকম কেন? আর সেজুদি খুশি মনে আগ্রহ নিয়ে উত্তর দিয়েছে। একটু বিরক্ত হয়নি। সেজুদিদের বাসায় পৌঁছে দিয়ে মাত্রই ফিরল রুদ্র। সেজুদি আমি দুজনে বাসায় ঢোকার জন্য বলছিল, কিন্তু সে শোনেনি। ক্লান্তি তার চুলে টোকায়। আজকাল অজানা কারণে ঘুম হচ্ছে না। আগে রাতে মেয়ে নিয়ে মেতে থাকতো, এখন একা বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমালেও ঘুম আসে না। মাথার মধ্যে সেজুতেই ঘোরে।
ওর হাসি, কান্নামাখা মুখ, রাগে ফুলে ওঠা নাকের ডগা সব কেমন চক্রাকারে চোখের সামনে ঘোরে। রুদ্র তখন চোখ খিচে বালিশ চেপে ধরে মুখের ওপর, তাই এখন তার প্রচুর ঘুম পাচ্ছে। রুমে এসে বিছানার উপর শটাং হয়ে শুয়ে পড়ল রুদ্র। চেহারাটা টসটসে স্ট্রবেরি হয়ে আছে। রোদের মধ্যে এত কিভাবে ঘোরে মানুষ। অব্র তখন রুমে ঢুকলো। রুদ্রকে ক্লান্ত পায়ে ফিরতে দেখে পেছন পেছন এসেছে। এসে দেখলো রুদ্র বিছানায় দুহাত মিলে চিৎপটাং। উদ্গিনী হয়ে বলল, ভাই কি হয়েছে, শরীর খারাপ? একটু ক্লান্ত লাগছে। ভাই রেহান তো সেই কবেই ফিরেছে, তুমি ওকে নিয়ে যাচ্ছ না কেন? নিজে নিজে ড্রাইভ করছো, একটা কিছু হলে? হলে মানে কি? একবার তো হতেই যাচ্ছিল, ভাগ্যিস সেবার বেঁচে গেলে। তোমার তো ড্রাইভ করার অভ্যাস নেই, এই জন্য ক্লান্ত হয়ে পড়ছো। রুদ্র সব কথা চোখ বুজে শুনল। তার কানে সেজেতে খিলখিল হাসিটা বাড়ি খাচ্ছে যেন। আচ্ছা, মেয়েটাকে কখন বেশি সুন্দর লাগে? হাসলে নাকি কাঁদলে, নাকি জেদ দেখালে? না, রাগলে বোধ হয়। রুদ্র কোনো সিদ্ধান্ত নিতে পারল না। মন দিল অব্রর কথায়, বলল, আমার আর ড্রাইভার প্রয়োজন পড়বে না অব্র। অব্র জিজ্ঞাসা চেহারায় তাকিয়েছে। রুদ্র চোখ খুলে মাথার পেছনে এক হাত রেখে শুলো। দেওয়ালে লাগালো এসিটার দিকে চেয়ে বলল, ইদানিং ড্রাইভ করতে ভালো লাগে। ড্রাইভার থাকলে নিজেকে যন্ত্রযন্ত্র মনে হয়, আর একা থাকলে সেরকম লাগে না। অব্র বিলম্বন হয়ে শুনছে। বিশ্বাস হচ্ছে না এসব। রুদ্র বলল, ভাই তো ড্রাইভার ছাড়া এক পাও বাইরে রাখতো না আগে, হঠাৎ তো পরিবর্তন? বিড়বিড়িয়ে বলল, কী যে হলো তোমার কে জানে। ইদানিং বড্ড মিস্টেরিয়ান লাগে তোমাকে, যার সবটা শুধু রহস্য আর রহস্য। রুদ্রর কানে পুরো কথাটাই গেল। জবাবে মৃদু হাসলো, বলল, আগে আমার রহস্য ভেদ হোক, তারপর না হয় তোরটা ওর একটা ব্যবস্থা করব আমি। রুদ্র চট করে উঠে টাওয়াল নিয়ে বাথরুমে ঢুকলো। অব্র বন্ধ দরজার দিকে চেয়ে থাকলো, অবশ্যই বোকা বোকা চাউনিতে। ঘড়ির কাঁটা যখন 10টা, রুদ্র অফিসে ঢুকলো তখন 1 সেকেন্ডও দেরি হয় না এতে। এসেছিল তিক্ত মেজাজে। মধ্য রাস্তায় কতগুলো হিজড়ার খপ্পরে পড়েছিল আজ। রেহান সাথে ছিল। এমনিতে একা হলেও অফিসে আসার সময় ড্রাইভার নিয়ে আসতো ভোলে না রুদ্র। হিজড়াগুলো টাকা চাইতে এসেছে, ভালো কথা। রুদ্র এক কথা দিয়েছে, ওদের চাহিদা থেকে বেশি দিয়েছে। কিন্তু ওরা যাওয়ার সময় রুদ্রর চেহারা নিয়ে এমন প্রশংসা করলো, রুদ্র রীতিমতো রেহানের সামনে অপ্রস্তুত হয়ে পড়ল। অপ্রকাশিত লজ্জাও পেল। এরকম কি লজ্জায় রেহানও পেয়েছে? প্রশংসার বহর যে এমনও হয়, রুদ্র আজই প্রথম জানলো। আর সেই থেকে তার মেজাজ খারাপ। কিন্তু ওই খারাপ মেজাজ ভালো হলো মুহূর্তেই। অফিসে ঢুকে তার এতদিনের ইচ্ছে পূরণ হলো। আর সে যদি আগে হাজির। সবার সঙ্গে দাঁড়িয়েছে মেয়েটা, সুন্দর করে সম্বোধন স্বরে বলছে, গুড শুভ সকাল। রুদ্র খুব ভালো লাগলো, কিন্তু এতটা প্রকাশের সময় নয়। গটগট করে হেঁটে গেল কেবিনে। সে যদি যেন অপেক্ষাতেই ছিল রুদ্রর ডাক আসার। এই 1 মাসের অভ্যাস হয়ে গিয়েছে। ইদানিং রুদ্রর সাথে কথাবার্তা সহজ হচ্ছে। প্রথম দিনের মতো হিংসু আলাপ বিলুপ্ত প্রায়। তবে মনে মনে রুদ্রকে দেখতে পারে না সে যদি, সেটা সে প্রকাশও করে না। চেষ্টা করে ভদ্রভাবে থাকতে। আর যাই হোক, এটা তো সত্যি 3 বছরের জন্য এখানে শিকড় আটকে পড়ল তার। বসে রেখে হাঁক পড়লেন, রুদ্র ডাকছে। সে যদি উঠে গেল। নক করে কেবিনে ঢুকলো। রুদ্র তখন জানালার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। সে যদি আসার আরও 4 মিনিট পর কথা শেষ হয়। সে যদি ঠাঁই দাঁড়িয়ে। রুদ্র পেছনে ঘুরল ফোনের লাইন কাটতে কাটতে। অমনি গলা শুকিয়ে এলো তার। সে যদি পিঠ সমান খোলা, চুলগুলো প্রায় পানি চুইয়ে চুইয়ে পড়ছে। পরনে সাদা 3 পিস, তাতে সুতার হালকা কারুকাজ। মুখে কোনো প্রসাধনী নেই, শুধু চিকন ঠোঁটে চিকচিক করছে লিপ বাম। রুদ্রর মাথায় একটাই কথা এলো, সদ্য স্নান্ত পদ্ম, ডেকেছেন স্যার? সে যদি প্রশ্ন শুনল। অতি দ্রুত রুদ্র সামলালো নিজেকে। কোনোভাবেই অন্ধকারের সামনে নিজের দুর্বলতা তুলে ধরে না সে। সে যদি সামনে তো আরোই না। চেয়ারে এসে বসে ধীরু হাতে পানির গ্লাস তুলে পানি খেলো। টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, কফি দিন। সে যদি ভুলেই বসেছিল কথাটা। গত পরশুই আগ বাড়িয়ে এই দায়িত্ব নিয়েছিল সে। চুপচাপ কফি মেকারের দিকে এগোতে ধরল রুদ্র। হঠাৎ গম্ভীর আওয়াজ তোলে, বলে ওঠে, এটা অফিস। আর কতবার আপনাকে মনে করাতে হবে মিস সেজুতে? সেজুতি বুঝল না, তবে প্রশ্নও করল না। চেয়ে থাকলো জিজ্ঞাসু চোখে। রুদ্র নিজেই বলো, আপনি খোলা চুলে এসেছেন কেন? তাও এরকম ভেজা চুল নিয়ে?
সে যদি চোখ নিচে নামিয়ে নিল। আজ অফিসে আগে এসেছে সে, কিছুতেই জ্যাম কবলে পড়বে না। বড় মুখ করে বলে সে দেরিও করবে না। সেই জন্য তো পায়তারা করে আসা। সকাল সকাল গোসল করে আজই প্রথম এলো। এতদিন তো সময়ই পেত না, আর রাতে গিয়ে করতে হতো। প্রায়শই ঠান্ডাও লাগতো। আগে আগে আসবে ভেবে তাড়াহুড়া করে চুল শুকায়নি। ভেবেছিল যেতে যেতে বাতাসে শুকাবে, তাও হয়নি। চুল থেকে পানি পড়ছিল বলে বাধাও নেই। ভাবেছি রুদ্র খেয়াল করবে। লোকটা তো সব সময় কাজে ডুবে থাকে। ইস, ব্যাপারটা কি বিচ্ছিরি দেখালো। বস কিনা চুল বাঁধতে বলছে। এই দিন দেখার আগে অল্প করে মরে যাওয়া দরকার। রুদ্র অফিসের রুলস রেগুলেশন মধ্যে পরিপাটি করে আসাও একটা। সে যদি দেরি না করে চুলগুলো হাত খোপা করে ফেলল, আস্তে করলে বলল, সরি স্যার, এরকম আর হবে না। রুদ্র কিচ্ছু বলেনি, চেহারা গম্ভীর রেখে কাজে মন দিয়েছে। সে যদি নরম হাতে কফি বানাচ্ছিল। রুদ্র আর চোখে দেখে নেয় কয়েকবার। নিজে নিজে আওড়ালো, মেয়েটা কি জানে ওকে খোলা চুলে কেমন বাজে দেখতে লাগে। এমন বাজে রূপে যে কারো ঘুম উড়ে যাওয়ার জোগাড়। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, অল্প অল্প মেঘও ডাকছে। সে যদি বৃষ্টিতে ভেজেনি। অফিস থেকে বেরিয়ে ডিরেক্টলি সিএনজিতে উঠেছে, কিন্তু মন ভীষণ খারাপ। যতটা খারাপ হলে নিজের চুল খামচে সেইতে মন চায়, ততটাই খারাপ। এর কারণে ঘুরে ফিরে সেই রৌদ্র। আজকের গোটা দিনটাকে অপয়া বলে ঘোষণা করেছে সেজুতি। সকালবেলা চুল নিয়ে রুদ্র ঝাড়ি শুনল। এরপর রুদ্র বলছিল এসির পাওয়ার বাড়াতে। সে যদি বেখালে কোথায় চেপেছে কে জানে, এসিটাই বন্ধ হয়ে গিয়েছিল। সে যদি তখন রুদ্র ধমকে ভয়ে প্রাণ যায় আর আসে। এমন ভুল কেন করলো কিছুতেই বুঝলো না। সে তো এসি চালাতে জানে, হয়তো নিজেরই বাসায় নেই, কিন্তু তবুও জানে। অথচ রুদ্র ধমকাতে চেয়েও ধমকায়নি। কি মনে ধরে ধমকায়নি সে জানে। চুপচাপ সার্ভিং ছেলের লোক এসে ঠিক করিয়েছে। সেজুতির মুখটা তখন দেখার মতো ছিল। চোর চুরি করেছে, ধরাও পড়েছে, অথচ বাড়ির লোক না পিটিয়ে চোখের সামনে রেখে বলছে দাঁড়িয়ে থাকো। এভাবেই তারপর সবাই শান্ত ঠান্ডা, কিছু বলছেও না, করছেও না। ওই পরিস্থিতিতে চোর বাবাজের যেমন অবস্থা হবে, সে যদি ঠিক তেমন অবস্থা হলো। রুদ্র ধমক শুনে অভ্যস্ত সে কিছুতেই শান্ত রুদ্রকে মেনে নিতে পারল না। তারপর যখন ডেকছে এলো, মন একটু ঝরঝরা হচ্ছিল আস্তে আস্তে। সারাদিন রুদ্র আর ডাকেনি কেবিনে। অফিস ছুটির 1 ঘন্টা আগে আবার ডাকলো। সেজতে গিয়েছিল ভালো মানে, ঠিকঠাক মেজাজে। অথচ এরপরে রুদ্রর কথা শুনতেই মাথা ভো ভো করে ঘুরে এলো তার। কথায় বন্ধ হয়ে গেছিল অল্প সময়ের জন্য। রুদ্র মুখের সামনে হাত না নাড়ালে তো সম্বিতই ফিরত না। রুদ্র তার নতুন প্রজেক্ট রেখেছে সিলেটে। কয়েকটা কনফারেন্সে মিটিংয়ে প্রেজেন্টেশন এখন খুব দরকার। বড় মাপের ডিল সাইন হবে, অতি দ্রুত সেখানে যেতে হবে তাকে। সব সময় রুদ্র আর তার অ্যাসিস্ট্যান্ট যায়, আর তখন গোটা অফিসের দায়িত্ব অব্রর কাঁধে। এবারেও হেরফের হবে না, কিন্তু অ্যাসিস্ট্যান্ট যেহেতু মেয়ে, তাই রুদ্র হেরিটেজ করছিল। সেদিকে বলতেও কেমন সংকোচ হচ্ছিল। অন্য মেয়ে হলে এক কথা, কিন্তু সে সাথে তার প্রথম সাক্ষাৎ তো অত সুমধুর নয়। মেয়েটা রাজি হবে তো? এইসব ভেবে ভেবেই অফিসে পুরো 10 ঘন্টা রুদ্র হাসপাস করছে, কিন্তু কিছু করারও নেই। অজ্ঞাত কোনো উপায়ন্তর না পেয়ে সেজুতিকে সিলেক্টে যাওয়ার কথা জানালো রুদ্র। সে যদি একটা প্রত্যুত্তরও করেনি। এর পাশে ঘাড় হেলে সায় দিয়েছে। তার মতে সে না বললে কি লোকটা শুনবে? অফিসের কাজ যেতে তো হবেই, কিন্তু এভাবে রুদ্রর সাথে একা যাওয়াটাও মেনে নিতে পারছে না। কেমন খসখস করছে। সেজুতির মুখের অন্ধকার রুদ্রের চোখ এড়ালো না, কিন্তু সে ধরা দেয়নি। সেজুতি যেতেই রাজি, এটাই অনেক। এই সুযোগে আরেকটু কাছাকাছি থাকা হবে। রুদ্র মনে মনে খুশি হলো যেন। বাড়ি ফেরা থেকে সেজুতির মাথায় হাত দিয়ে ফুলেরে বসে আছে। আমির প্রথমে ভয় পেয়েছেন, পরে তার মাথায় এলো এটা সেজুতির স্বভাব। একটু কিছু নিয়ে মন খারাপ বা দুঃখ পেলেই সে স্ট্যাচুর পরিণত হয়। দুনিয়ার সবাই বুঝতে পারবে মেয়েটির মন ভালো না থাকার খবর। আমির কয়েকবার সেজুতিকে ফ্রেশ হতে বললেন। সেজুতি নড়ল না। সে পালিয়ে এসে চা দিল। সেজুতি খেলেও না। সে ধরে আছে। আমির বুঝলেন ব্যাপারটা অত সিরিয়াস কিছু নয়। সিরিয়াস কিছু ঘটলে তার মেয়ে একদম স্বাভাবিক থাকবে, কেউ বুঝতেই পারবে না ভেতরে কী চলছে। বাড়িতে নাওয়া খাওয়া বাদে আমির 3টে কাজ: পত্রিকা পড়া, টিভি দেখা, আর মাঝে মধ্যে সেজুতির পছন্দের নাস্তা বানানো।
আমির এখনই পত্রিকা পড়ছিলেন। ঘরবন্দি থাকতে থাকতে দিনের একটা পত্রিকায় 10 বার পড়ে সে। সময় কাটে, ভালো লাগে, একটা দাড়ি কমাও বাদ পড়ে না পড়া থেকে। আমির পত্রিকার কাগজটাকে ভাঁজ করে টি টেবিলের নিচে তাকে রাখলেন। মেয়ের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলেন। সে কখন থেকে সেজতি একভাবে বসে আছে, যেন বিয়ের গয়না চুরি করেছে কেউ। আমির আর ধৈর্য ধরতে পারলেন না, প্রশ্ন করে ফেললেন, আমার আম্মা এসে থেকেই মুখটা এমন কেওড়ে রেখেছে কেন? সে যদি উত্তর না দিয়ে বাবার দিকে ফিরল, মাথা থেকে হাত নামিয়ে বাবু হয়ে বসলো। পর মুহূর্তে আবার মাথায় হাত দিল। আমির অধৈর্য কণ্ঠে বললেন, হা হা, এসবের কোনো মানে হয়? কিছু বলিসনি না? ফিরে সচ্ছিস না? চাটাও তো ঠান্ডা হয়ে গেল। সে যদি একবার শরবতরূপী চারিদিকে তাকালো। আমির হাঁক পড়লেন শেফালিকে। সে তখন রান্নায় ব্যস্ত। বললেন, চাটা আবার একটু গরম করে দিতে। শেফালি যেতে যেতে বলো, আফার মনে হয় জামাই মরছে। আমির শেফালিকে ছোট্ট করে ধমক দিলেন। এরপর একই প্রশ্ন আবার করলেন, সাথে একটু মিথি মেজাজ নিয়ে বলেন, সে যদি বাবা কিন্তু এবার রেগে যাচ্ছে। কি হয়েছে বলবি? সে যদি হা হুতাশ করতে করতে বলো, আমি শেষ বাবা, আমি শেষ। আমির আর্তনাদ করে বললেন, এসব আবার কী কথা? সে যদি দুঃখী দুঃখী মুখে বাবার দিকে তাকালো। আমি উদ্বিগ্ন হয়ে বলেন, কি হয়েছে? সে যদি এতক্ষণে বলার জন্য মুখ খুলল। কি হয়নি তাই বলো। অফিসের কাজে আমাকে এখন সিলেট যেতে হবে, তাও ওই বদমেজাজি বদমাস বিভৎস বিপর্যয় লোকটার সাথে। ভাবতে পারছো? ওই রকম একটা লোকের সাথে আমি একা কাজে যাব। ব্যাপারটা অনেকটা বাঘের গুহায় ঢুকে পড়া বাঘের সামনে ঘুমানোর মতো না? কখনো কোনো কাজ ভুল হলে আমাকে খপত করে গিলে ফেলবে। আমি হেসে ফেলেন, এই জন্য তুই এত চিন্তায় ছিলি এতক্ষণ? সে যদি দুই ভুরু উঁচিয়ে বলল, তুমি হাসছো, এটা চিন্তার বিষয় নয়। আমি দুই দিকে মাথা নেড়ে বললেন, একদমই না। আরে বাবা, অফিসের কাজে বাইরে যাবি, এটা আর এমন কি, উল্টো তোর জন্য ভালো। নতুন নতুন এক্সপ্রেশন হবে, অনেক কিছু শিখবি। তাছাড়া সিলেট তো কখনো যাসনি, একেবারে দেখেও আসলে। আর কাজ ঠিক করে আসলে কার সাধ্য আসে ভুল ধরার? তাছাড়া সেদিকে রুদ্র রওশনকে দেখে আমার অনেক অবাক লেগেছে। আমাদের বাড়ি এসে শাসিয়ে যাওয়ার সেই লোকের সাথে সেদিনের ওনার কোনো মিল পায়নি। ওই দিন পার্কে ওনার আমার আরেকটু মনে হয়েছে, আদৌ এই লোকটা এতটা অহংকারী? কী সুন্দর মিশলেন আমাদের সঙ্গে, ঘুরলেন, কথা বললেন। অহংকার হলে কেউ অফিসের কর্মচারীর সঙ্গে এভাবে মেশে বলতো? আমার মনে হয় ওনাকে আমার যেমনটা ভাবি উনি আসলে তেমন নয়। আর বাইরে থেকে একটা মানুষকে দেখলে কি আর বোঝা যায়? বুঝতে হলে তাকে অনেক কাছ থেকে দেখতে হয়, তার পাশ থেকে তাকে চিনতে হয়, তার সাথে মিশে তার ভেতরটা জানতে হয়। তবেই না বোঝা যায় মানুষটা কেমন। সে যদি মন দিয়ে শুনছিল, মানসপটে ভাসছিল রুদ্রের সেদিনের উজ্জ্বল মুখটা, বোকা বোকা প্রশ্নগুলো, আর উত্তর পেয়ে কেমন বাচ্চা বাচ্চা চাহনি। সত্যি লোকটাকে তার খারাপ লাগেনি ওই দিন, বরং অন্যরকম লেগেছে, একদম আলাদা। কিন্তু সেই লাগা দিয়ে কাজ হবে? কাজের বেলায় রুদ্র ভীষণ স্টেজ, কোনো ছাড় দেবে না। আমির মেয়ের মাথায় হাত বোলালেন, তুই এত ভাবিস না, আর ভয়ও পাস না, দেখবি যা হবে ভালোই হবে। কিন্তু সমস্যা তো আরও একটা আছে বাবা। আবার কি? সে যদি মায়া মায়ার চোখে চেয়ে বলো, আমি গেলে তুমি একা কিভাবে কি করবে? আমির এবারও হাসলেন, আরে পাগলি মেয়ে, শেফালি আছে না, ও তো সব কাজে এগিয়ে দিয়ে যাবে। কিন্তু রাতে? আমির কপাল চাপড়ে বলেন, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারছি না। একটা পা গিয়েছে বলে কি তোর বাবার সব ক্ষমতায় চলে গিয়েছে নাকি? অন্য পা দিয়ে এগোতে পারি নাকি? তাছাড়া তুই তো আমার জন্য স্টেজ এনেছিস। আমার একা একা বিছানা থেকে নামতে কোনো অসুবিধা হয় না এখন। তুই নিশ্চিন্তে যা তো। আর এখন আমাকে অভ্যেস করতে হবে। তোর বিয়ে হলে যখন শ্বশুরবাড়ি চলে যাবি, তখন তো আমাকে একা একাই থাকতে হবে। সে যদি বাবার হাঁটু আঁকড়ে ধরো তৎক্ষণাৎ, মাথা গুঁজে বলল, আমি কখনো বিয়েই করব না। আমি মৃদু হাসলেন, কিছু বললেন না। মেয়েকে ছেড়ে থাকার কথা ভাবলে বুক ভারী হয়ে আসে। কেন যে দুনিয়ার এই নিয়ম!